আরও 187 মৃত্যু, শনাক্তের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ। তীব্র হচ্ছে আইসিইউ সংকট। ঈদের দ্বিতীয় দিনেই ঢাকামুখী স্রোত, কাল থেকে আগের চেয়ে কঠোর লকডাউন। শততম টি-20তে ইতিহাসের পুনরাবৃত্তি, নাইম সৌম্যের ব্যাটে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় একদিনে 187 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছে 75 জন। মৃত্যুহার বেড়ে হয়েছে 1.64%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে 18,685। 11,486টি নমুনা পরীক্ষায় শনাক্ত 3,697। এখন পর্যন্ত মোট শনাক্ত 11,40,200। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে 32.19%। নতুন 8,566 জন সুস্থ হয়েছে। 9,69,610। 61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 64 এবং 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 49 জন। ঈদের পর রাজধানীর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে করোনা রোগী। বেড খালি না পাওয়ায় রোগী নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন স্বজনরা। কোথাও খালি নেই আইসিইউ। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। আইসিইউ খালি নেই, ওনার আইসিইউ লাগতে পারে। নর্মাল বেডে যেতে পারেন, কিন্তু বন্ডসই দিয়া এখন তো কোনো জায়গায় আইসিইউ পাইতেছি না সরকারি মেডিকেলে। এখন বন্ডসই দিয়ে আমাদের যেতে হইতেছে, কি করব। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। কোথাও মিলছে না একটি বেড। দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন অনেকেই। অনেকের জন্য জরুরি আইসিইউ, কিন্তু সেখানে সংকট আরও ভয়াবহ। ঈদের ব্যস্ততার কারণে আমরা গ্রাম ছিলাম, আসতে পারি না। এখন আসছি, প্রথমে এই হসপিটালে আসছি। তার পরে বলতেছে কোনো সিট নাই, তবে আপনি ইমার্জেন্সিতে ভর্তি রাখতে পারেন, সিলিন্ডার অক্সিজেনে চলবে। আর এও বললো যে সিলিন্ডার অক্সিজেন বেশিক্ষণ দেওয়া যায় না। এমন করতেছে যে শুনে শ্বাস নিতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে, ধরফড় করতেছে। তো কালকে আমি ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছিলাম। নেওয়ার পর ওখানে গিয়ে প্রথমে এক্স রে করছে, এরপর কোভিড টেস্ট দিচ্ছে। তো রাত্রে আমি রিপোর্ট পাই নাই, কিন্তু আমাকে বলছে যে পজিটিভ, এবং ওখানেও কোনো সিট নাই। এর জন্য কুর্মিটোলাতে আসছি আমি। গেল কয়েকদিন ধরেই ঢাকা বিভাগে মৃত্যু সবচেয়ে বেশি। ঢাকার বাইরে থেকেই বেশি রোগী আসছে রাজধানীর হাসপাতালগুলোতে। লক্ষ্মীপুর রামগতি থেকে নিয়ে আসছি। তো আমার মামা হয়, আগামীকাল থেকে আবার লকডাউন, ওনার হঠাৎ করে খারাপ অবস্থা হয়েছে, বিদায় নিয়ে আসছি আর। এদিকে পরীক্ষা করেও ফলাফল না পাওয়ায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন বিড়ম্বনায়। প্রথম ঢাকা বড় মেডিকেল নিয়ে গেছি, পপুলার নিয়ে গেছি, ওইখানে রাখে না। ঢাকা বড় মেডিকেলে যে একটা করোনা টেস্ট হয়েছে, সেই রিপোর্টটা এখনো পাওয়া যায় না। এখানে যে টেস্ট করছে, সেই টেস্টও এখনো পাওয়া যায় না। কিন্তু প্রচুর শ্বাসকষ্ট ছিল, অক্সিজেন ছাড়া সে থাকতেই পারছিল না, কিন্তু তার আইসিইউ প্রয়োজন ছিল, কিন্তু আইসিইউটা পায় নাই। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেই ঢাকামুখী স্রোত। লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ও বাস টার্মিনালে ভিড়। টিকিট না পাওয়া আর বাড়তি ভাড়ার অভিযোগও আছে কারো কারো। তহিদুর রহমানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনালে একদিকে ঘরমুখো মানুষের ভিড়, অন্যদিকে ঢাকামুখী স্রোত। লকডাউনের কথা মাথায় রেখেই ঢাকা ছাড়ছেন অনেকেই, আবার কর্মস্থলে ফেরার তাড়াও ব্যাপক। লকডাউন দিয়েছেন, বাইরে যেতে পারব না, তো কি করুম? দেশে যেয়ে ঘুরি ঘুরি বেড়াই। আমার অটো রিক্সা না, এটা অবৈধভাবে তাই একবার বন্ধ করে দিচ্ছে। এখন ঢাকা থেকে কি করবো, তাই দেশে চলে যাচ্ছি। রাজধানীতে কাজ কাম নাই, মানুষের হাতে টাকা পয়সা নাই, মানুষ খাবে কি? আন্তনগর ট্রেনের টিকিট না পেয়ে লোকাল ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন কমলাপুরে। ভালো ভালো যে ট্রেনগুলো ছিল স্পেশাল, এইগুলো বন্ধ। আমরা লোকাল ট্রেনে যাচ্ছি। বাসের টিকিট চাই 1800-1500 টাকা চাই, তাও সন্ধ্যার পরে যাবে। বেশিরভাগ ট্রেন এসেছে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে। ফিরেছে বিপুল সংখ্যক মানুষ। সায়েদাবাদ টার্মিনালে ভিড় ছিল চোখে পড়ার মতো। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের চিত্র একই। আমি আসছি অনেকদিন হয়েছে, আর লকডাউন হয়েছে তো এই জন্য যাওয়া হয় না, এখন চলে যেতে। ঈদের সময় তো সবসময় যাত্রী বেশি হয়, কিন্তু এবার একটু কম। তবে ট্রেনে কড়াকড়ি থাকলেও লঞ্চ ও বাসে স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ এড়াতে কাল থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গার্মেন্টস সহ সকল কলকারখানা বন্ধ থাকায় আগের চেয়ে এবার লকডাউন
কঠোর হবে বলে জানান তিনি। তো এই বিধিনিষেধটি আপনার খুবই কার্যকরীভাবে আমরা এটা বাস্তবায়ন করব। এটা সব ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। আমরা মানবশাসন, জনপ্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের পুলিশ সদস্যবৃন্দ থাকবেন, বিজিবি সদস্যবৃন্দ থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যরাও কিন্তু মাঠে অত্যন্ত কার্যকরীভাবে তারা ভূমিকা রাখবেন। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। নিজেদের টি-20-র ইতিহাসের ১০০তম ম্যাচে জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে উদযাপন করল বাংলাদেশ। প্রথম টি-20 ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। প্রথম ও ১০০তম দুই ম্যাচেই একই প্রতিপক্ষকে হারানোর স্বাদ পেল মাহমুদুল্লাহর দল। সিরিজের প্রথম টি-20-তে নাইম সৌম্যর ব্যাটে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 4:30টায়। পারভেজ খোকনের রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম টি-20-র মাইল ফলকের ম্যাচটিতে দাপটের জয়েই স্মরণীয় করে রাখল বাংলাদেশ। হারারেতে প্রথম টি-20-তে জিম্বাবুয়েকে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে টাইগাররা। জয়ের লক্ষ্যে নেমে নাইম শেখ আর সৌম্য সরকারের ১৭ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের বিদ গড়ে টিম বাংলাদেশ। দুই ওপেনারে তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে রান আউট হয়ে প্রথমে ফিরেন সৌম্য সরকার। ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। মাহমুদুল্লাহ ৩-এ নেমে নাইমের সঙ্গে জুটি গড়ে ম্যাচ শেষ করে আসতে চাইলেও দুর্ভাগ্য রান আউট হন ১৫ রানে। এর মাঝে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন নাইম শেখ। শেষ পর্যন্ত নাইম ৬৩ ও নুরুল হাসান অপরাজিত থাকেন ১৬ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের চমৎকার বোলিংয়ে ২০ ওভারও খেলতে পারেনি জিম্বাবুয়ে। ১ ওভার হাতে রেখেই ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পারভেজ খোকন, ২১ টেলিভিশন। নিচি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তিউনিসিয়ার উপকূলে ফের নৌডুবি, অন্তত ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষেধাগার করছে বিএনপি। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ কষ্টে আছে বলে মিথ্যা বলিয়া উড়াচ্ছে। দেশের মানুষ ভালো থাকায় বিএনপির গায়ে জ্বালা বাড়া। পবিত্র ঈদের দিনেও তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এ দলের কোনো শিষ্টাচার সৌজন্যতা নেই। ২১,০০০ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ২ মেয়র। রিয়াদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে ঈদুল আজহায় কোরবানির বর্জ্য। তাই বিরতিহীনভাবে বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকা দক্ষিণের পরিচ্ছন্নতা কর্মীরা। পরিচ্ছন্নতা কর্মসূচি জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মধ্যরাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। ৮,০০০ টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছি, হাটের বর্জ্য সহ। যে আজকেও যে কোরবানি দেওয়া হবে সেগুলো থেকে যে বর্জ্য হবে সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে রাত ১২টার মধ্যে আমরা অপসারণ করতে সক্ষম হব। উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীরাও ভীষণ ব্যস্ত। এখন পর্যন্ত ১৩,০০০ টন বর্জ্য অপসারণ করেছে তারা। সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণে ডিএনসিসির সক্ষমতার কথা তুলে ধরেন উত্তরের মেয়র। গত রাত ১২টার ভিতরে আমরা টোটালি আমাদের ৫৪টা ওয়ার্ডকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি। আগামী বছর থেকে যাতে রাস্তার উপর পশু কুরবানি না হয় সেজন্য নতুন উদ্যোগ নেওয়ার কথা জানান আতিকুল ইসলাম। আমরা আগামী কোরবানিতে নির্দিষ্ট স্থান করে দিব, সেই নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই দিতে হবে। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
রেড ক্রিসেন্ট জানায় স্থানীয় সময় বুধবার লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলের জোয়ারা থেকে সিরিয়া, মিশর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে ইতালির পথে রওনা হয় নৌকাটি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থল থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে জীবিত উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। এবার SIBL বাণিজ্য সংবাদ। দুই ২০-২১ অর্থ বছরে ২,৫৫,০০০ কোটি টাকার শুল্ক কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সাময়িক হিসাব বলছে গত অর্থ বছরে আগের বারের চেয়ে প্রায় ১৭% বেশি রাজস্ব আদায় হয়েছে, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি প্রায় ৪৬,০০০ কোটি টাকা। গেল অর্থ বছরে রাজস্বের বড় অংশ এসেছে ভ্যাট থেকে। এই খাত থেকে NBR আদায় ৯৩,০৬০ কোটি টাকা আর আয়কর থেকে এসেছে ৮৫,০০০ কোটি টাকা। তবে চূড়ান্ত হিসাবে রাজস্ব আদায়ের পরিমাণ কম বেশি হতে পারে। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের উৎস খুঁজতে দ্বিতীয় দফায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। এদিকে মহামারীর নতুন হটস্পট ইন্দোনেশিয়ার সংক্রমণ ঠেকাতে লকডাউন আরও কঠোরের তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংবাদ সম্মেলনে চীনের স্বাস্থ্যমন্ত্রী দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানকে বিজ্ঞানের প্রতি অবমাননা বলে দাবি করেন। প্রস্তাবে উহানের পরীক্ষাগারে তদন্ত চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। গেল মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধানে উহানের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়ানোর পক্ষে তথ্য প্রমাণ মেলেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে করোনার উৎস খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে হটস্পট সত্ত্বেও ইন্দোনেশিয়ার সরকার ২৬ জুলাই থেকে বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। এরই মধ্যেই অলিম্পিক ভিলেজে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত নেদারল্যান্ডস ও চেক রিপাবলিকের 2 খেলোয়াড়। এই নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নিতে আসা খেলোয়াড় সহ 87 জন করোনা পজিটিভ। বৃহস্পতিবার চেক রিপাবলিকের এক ভলিবল খেলোয়াড় ও নেদারল্যান্ডস এর অ্যাথলেটস ও কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চেক রিপাবলিকের 3 খেলোয়াড় করোনা আক্রান্ত হলেন। এদিকে খেলোয়াড়দের মধ্যে সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট টিম তাদের হোটেলের স্থান পরিবর্তন করেছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরও 187 মৃত্যু, শনাক্তের হার 1 বছরের মধ্যে সর্বোচ্চ। তীব্র হচ্ছে আইসিইউ সংকট। ঈদের দ্বিতীয় দিনেই ঢাকামুখী স্রোত, কাল থেকে আগের চেয়ে কঠোর লকডাউন। ১৭তম টি-20তে ইতিহাসের পুনরাবৃত্তি, নাইম সৌম্যের ব্যাটে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বড় জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করে @tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এর পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।